বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তবে তোমাদের সঙ্গে অনেকদিন আমাদের কোনো যোগাযোগ নাই, কিন্তু অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে মোটামুটি তোমাদের ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ হচ্ছে। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো করছি এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং সে অনুযায়ী পড়াশোনা করো। বাড়িতে অবস্থান করে তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা অব্যাহত রাখো, কারণ এই পরিস্থিতিতেও ইনশাআল্লাহ একদিন স্বাভাবিক হবেই। আর পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আমরা আবারও শ্রেণীকক্ষে ফিরে আসব, আবারও পরীক্ষায় তোমরা বসবা, এটাই নিয়ম। এই জন্য পড়াশোনার বাইরে থাকা যাবে না। তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই, এই জন্য পড়াশোনাটা অব্যাহত রাখবে, এটাই আমরা আশা করি। আজকে মূল আলোচনায় যাবার আগে আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমরা যে পত্র বা বিষয় নিয়ে আলোচনা করব, পাঠ পরিচিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আমাদের অনার্স বিষয়ের নাম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের একটি পত্র নিয়ে আলোচনা করব। এই পত্রের প্রথম ক্লাস। এটা বাংলা শিরোনাম বাংলার ইতিহাস, অনার্স তৃতীয় বর্ষ, আগেই বলেছি, স্লাইডেও দেখা যাচ্ছে। শিরোনাম হচ্ছে বাংলার ইতিহাস 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ বেঙ্গল 1757 to 1947। এই পত্রের পেপার কোড 23-16-05। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, পলাশী যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভ এবং চিরস্থায়ী বন্দোবস্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, টপিকগুলো আমার ক্লাসে একটু বেশি বেশি মনে হচ্ছে, একটু দীর্ঘ হচ্ছে ক্লাস, কারণ এই সিলেবাসগুলো তো আমরা চেষ্টা করব শেষ করার, আগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং যতদূর আগানো যায়। ইন দি মেন টাইম যদি স্বাভাবিক হয়ে যায়, তোমরা শ্রেণীকক্ষে চলে আসো, তাহলে আমরা এরপর থেকে আলোচনা করব। এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই পাঠ্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে এই পত্রের আউটলাইন দেখানো হচ্ছে, অর্থাৎ সিলেবাস, পূর্ণ সিলেবাস, এটা তোমাদের কাছে আছে, সবার কাছে। এগুলো তোমরা দেখে নিবা, কারণ পত্র পড়ার আগে পত্রে কি কি পড়তে হবে এগুলো অবশ্যই আমাদের জানা দরকার। এই পত্রের কিছু গ্রন্থের নাম এখানে আমরা দিয়েছি। বাংলার ইতিহাস মুঘল আমল, প্রথম খণ্ড আব্দুর রহিম, দ্বিতীয়ত বাংলার মুসলমানদের ইতিহাস, তৃতীয় খণ্ড এম এ রহিম, বাংলার মুসলমানদের ইতিহাস 1757 থেকে 1947 এম এ রহিম, এই বইগুলো। তারপরে ইংরেজি বই রহিম এম এ দি মুসলিম সোসাইটি অ্যান্ড পলিটিক্স ইন বেঙ্গল,
1757 to 1947, Khan Moinuddin Ahmad, History of the Raisi Movement in Bengal। এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবা। অবশ্যই তোমাদের বইগুলো পড়তে হবে। এছাড়া বাজারে অনেক বাংলা মিডিয়ামের বই রয়েছে, অনলাইনে অনেক তথ্য পাবা এই পত্রের সম্পর্ক, সেগুলো তোমরা সংগ্রহ করে পড়বে। প্রথমে আমরা আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র এখানে কন্যার ছেলে, মেয়ের ছেলে সিরাজউদ্দৌলা 1756 সালে বাংলা সিংহাসনে আরোহণ করেন। আলীবর্দী খানের কন্যার নাম ছিল আমিনা বেগম। এই আমিনা বেগমের পুত্র নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম জৈনুদ্দিন ছিল। নবাবদের আমলে যেসব এলিট প্রচুর ধন সম্পদ আহরণ করেন, তারা নতুন নবাবের প্রতি অত্যন্ত দৃষ্ট হন। অপরদিকে নবাব কোম্পানির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ফলশ্রুতিতে নবাবের সাথে কোম্পানির দফায় দফায় সংঘর্ষ হয় এবং 1757 সালের 23শে জুন পলাশীতে চূড়ান্ত যুদ্ধ হয়, যেটা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। নবাবের নিকট আত্মীয় ঘসেটে বেগম, অমাত্যবর্গদের মধ্যে জগৎ শেঠ, উমিচাঁদ, ইয়ার লতিফ, রায়দুল্লভ, সেনানায়ক মির্জাফর আলী খান প্রমুখ নবাব সিরাজের বিরুদ্ধে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তাদের বিশ্বাসঘাতকতার ফলে পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে নবাবের বাহিনী পরাজিত ও বন্দী অবস্থায় নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এখানে একটি চিত্র দেখছি, ইংরেজদের সঙ্গে এই যে বিশ্বাসঘাতকদের যে একটা ষড়যন্ত্র, তারই একটি নমুনা এখানে আমরা দেখছি। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এখন পলাশীর যুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করব। 1757 সালে অনুষ্ঠিত ঐতিহাসিক পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পলাশী যুদ্ধের কারণ সম্পর্কে বলা যায়, ঐতিহাসিকগণ পলাশী যুদ্ধের কারণকে অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ হতে আলোচনা করেছেন। যেমন অর্থনৈতিক কারণ সম্পর্কে বলা যায়, নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে শর্ত ছিল যে এই দেশে ইংরেজগণ বাণিজ্য করতে পারবে এবং কিছু সুযোগ সুবিধা পাবে, তবে বাণিজ্যে হস্তক্ষেপ করতে পারবে না, আর যদি করে তবে তাদেরকে শুল্ক দিতে হবে। কিন্তু নবাব সিরাজ লক্ষ্য করেন যে ইংরেজগণ শুল্ক ফাঁকি দিচ্ছে, এমনকি জনগণের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে। দ্বিতীয়ত রাজনৈতিক কারণ, নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। পলাশীর যুদ্ধের অন্যতম কারণ ছিল মুর্শিদাবাদ দরবারে নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করে পূর্ণিয়ার শাসনকর্তা পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর জন্য ঘসেটে বেগম এবং মির্জাফর গংদের ষড়যন্ত্র। 1757 সালের জুন মাসের 10 তারিখে চুক্তি অনুসারে সিরাজকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে পলাশীর যুদ্ধের ক্ষেত্র প্রসারিত হয়। ইংরেজদের উদ্ধত আচরণ যুদ্ধের আরেকটি কারণ ছিল। নবাব সিরাজ সিংহাসনে আরোহণ করলে প্রচলিত নিয়ম অনুসারে ইউরোপের ওলন্দাজ, ফরাসি প্রভৃতি এবং দেশীয় জমিদারগণ নতুন নবাবকে উপঢৌকন প্রেরণ করে তার আনুগত্য স্বীকার করে নেন, কিন্তু ইংরেজগণ তা করেননি। এতে নবাবের চোখে তারা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত হয়। পরে ইংরেজগণ তা বুঝতে পেরে তাদের গভর্নরের অসুস্থতার কারণ দেখিয়ে অনেক পরে উপঢৌকন প্রেরণ করলে নবাব তাদের প্রতি বিরাগ ভাজন হন।
কৃষ্ণদাসকে আশ্রয় প্রদান আরেকটি কারণ ছিল। নবাব সিরাজের খালা ঘসেড্ডি বেগমের নায়েব রাজা রাজবল্লভ রাজকীয় অর্থ আত্মসাতের অভিযোগে নবাবের হাতে বন্দী হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এমতাবস্থায় রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লভ প্রচুর ধন সম্পদ ও পরিবার পরিজন সহ পলায়ন করে কলকাতায় ইংরেজদের কাছে আশ্রয় গ্রহণ করেন। ইংরেজগণ কর্তৃক তাকে নবাবের কাছে প্রত্যার্পণে অস্বীকৃতি ইংরেজদের সাথে নবাবের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। নবাবের আদেশ অমান্য আরেকটি কারণ ছিল এই পলাশী যুদ্ধে। ভারতে ইংরেজ ও ফরাসিগণ দুর্গ নির্মাণ দুর্গ সংস্কার শুরু করেন। নবাব উভয় পক্ষকে নিষেধ করলে ফরাসিগণ আদেশ মানলেও ইংরেজগণ তা অমান্য করে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করতেই থাকে। নবাবের দূতের অবমাননা আরেকটি কারণ ছিল। কলকাতার দুর্গ নির্মাণ বন্ধ, কৃষ্ণদাসকে ফেরত প্রভৃতি নির্দেশ জানানোর জন্য নবাবের দূত নারায়ণ দাসকে ইংরেজদের নিকট প্রেরণ করা হয়। ইংরেজগণ দূতকে অপমানিত করে কলকাতা হতে বহিষ্কার করলে নবাব ক্ষুব্ধ হয়ে ইংরেজদের উদ্ধত রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ নির্মূল করতে পরিকল্পনা করেন, যা পর্যায়ক্রমে পলাশীর যুদ্ধের ক্ষেত্রকে প্রসারিত করে। শওকত জংকে সমর্থন দান আরেকটি কারণ ছিল। পূর্ণিয়ার শাসনকর্তার পুত্র শওকত জং সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন। ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজগণ নবাবের প্রতিদ্বন্দ্বীকে সমর্থনপূর্বক সহযোগিতা করে। এতে ইংরেজদের প্রতি নবাব অত্যন্ত ক্ষুব্ধ হন। পলাশীর যুদ্ধে ঘটনা সম্পর্কে বলা যায়, এই উপরে যে কারণগুলো আমরা এতক্ষণ বললাম, এই কারণের বা এই অবস্থার পরিপ্রেক্ষিতে ক্লাইভ নবাবের বিরুদ্ধে কলকাতার সন্ধির শর্ত ভঙ্গের অভিযোগ এনে 1100 ইউরোপীয় এবং 3000 দেশীয় সৈন্য নিয়ে 1757 সালের 22শে জুন রাত্রিকালে পলাশী গ্রামের আম্রকুঞ্জের বা আমবাগান শিবির স্থাপন করেন। অন্যদিকে নবাব দরবার ডেকে সেনাপতিদের পলাশীতে মোকাবেলা করার জন্য পবিত্র কোরআন শপথ করেন এবং মির্জাফরকে প্রধান সেনাপতি নিয়োগ করেন। নবাবের পক্ষে মীর মদন মোহনলাল সেনাপতির দায়িত্ব পালন করেন। মির্জাফরের পাশাপাশি যথারীতি সকাল 8 ঘটিকার যুদ্ধ শুরু হয়। প্রায় 3 ঘন্টা যুদ্ধ হবার পর ইংরেজরা পিছু হটতে শুরু করে। ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হলে গোলা বারুদ ভিজে যায়, ফলে নবাব ক্ষতিগ্রস্ত হন। যুদ্ধে মীর মদন মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন। মির্জাফরের পরামর্শ চাপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। আর এই সুযোগে ইংরেজগণ নবাবের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে নবাব বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। বিকাল 5 ঘটিকায় নবাব প্রহসনের যুদ্ধ ময়দান থেকে প্রস্থান করেন এবং রাজমহলে পালানোর সময় পাটনার রাজপথে ধৃত হয়ে মোহাম্মদী বেগ কর্তৃক নির্মমভাবে নিহত হন। ফলশ্রুতিতে 24 জুন মির্জাফর ক্লাইভ কর্তৃক নবাবের পদ গ্রহণ করেন। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে বলা যায়, ভবিষ্যৎ ইতিহাসের পরিপ্রেক্ষিতে যুদ্ধের ফল হয়েছিল যুগান্তকারী। ক্লাইভের মাত্র 3-4 হাজার সৈন্যের নিকট নবাবের 50,000 সৈন্যের পরাজয়কে যুদ্ধ না বলে যুদ্ধের মহড়া বলা চলে। এই যুদ্ধের ফলে প্রথমে বাংলা ও পরে পর্যায়ক্রমে সমগ্র ভারত উপমহাদেশে ইংরেজদের বিজয়ের পথ প্রশস্ত হয়। এই যুদ্ধের ফলশ্রুতিতে ইংরেজগণ প্রায় 250 বছরের জন্য ভারতের সার্বভৌম শক্তির অধিকারী হয়। এই যুদ্ধের ফলে বাংলা, বিহার, উড়িষ্যা তথা সমগ্র ভারতবর্ষে দেশীয় আধিপত্য স্বাধীনতা বিনষ্ট হয়ে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। মোট কথা, পলাশীর যুদ্ধের ফলেই এদেশের অর্থনীতি ও বাণিজ্যের উপর ইংরেজগণ ব্যাপকভাবে প্রভাব বিস্তার
করতে শুরু করে। এদেশের অর্থ সম্পদের এক বিরাট অংশ বিলেতে চলে যায় এবং কোম্পানির মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। এই সাংস্কৃতিক আবার আবার অনেকের মতে এই যুদ্ধের পরোক্ষ ফলে ভারতবর্ষে আধুনিক যুগেরও সূচনা হয়। ভারতীয়রা উন্নত সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার সাথে পরিচিত হয়। এই সাংস্কৃতিক আলোড়ন হতে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা ও জাতীয়তাবাদের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, পলাশী যুদ্ধের একটি অঙ্কিত চিত্র এখানে দেখানো হচ্ছে। ব্যাটেল অফ পলাশীর অঙ্কিত চিত্র এটি। পরে আমরা আলোচনা করব পানিপথের তৃতীয় যুদ্ধ। এখানে একটু বলে নেওয়া ভালো, পানিপথ একটি স্থানের নাম। এখানে এর আগে দুটি যুদ্ধ অলরেডি হয়ে গেছে। একটি 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের সঙ্গে দিল্লির লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির 1526 সনে। এই যুদ্ধের মাধ্যমে মুঘলরা ভারতবর্ষে তাদের বংশ প্রতিষ্ঠা করে। এরপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে সেনাপতি হিমুর সঙ্গে মুঘল সম্রাট আকবরের। এই যুদ্ধে আকবর জয়লাভ করে মুঘল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা গ্রহণ করেন বা পান। আর পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 খ্রিস্টাব্দে। এই পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। 1739 খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহের ভারত আক্রমণের সময় মোহাম্মদ শাহ, যার রাজত্বকাল ছিল 1719 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত, মুঘল সিংহাসনে আসীন ছিলেন এই মোহাম্মদ শাহ। কিন্তু তখন থেকে মুঘল সম্রাটরা ক্ষমতাহীন মুকুটধারী বই আর কিছুই নয়। কিন্তু তখন তার এই মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র আহমদ শাহ 1748 থেকে 54 পর্যন্ত সিংহাসনে বসেন। তারপরে আলমগীর দ্বিতীয় শাহ আলম 1765 থেকে 69 দিল্লির সিংহাসনে বসেন। দিল্লির শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, যিনি দ্বিতীয় বাহাদুর শাহ নামে পরিচিত, 1837 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু তাদের কোনো ক্ষমতা ছিল না, পুতুলের মতো শুধু পদ ধরে রেখেছিলেন। যা হোক, ইতিমধ্যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসের পরিপ্রেক্ষিতে পানিপথের তৃতীয় যুদ্ধ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। নাদির শাহের এক সেনাপতি আহমদ শাহ আবদালি বা দুররানি, তিনি আহমদ শাহ আবদালি নামে পরিচিত, আবার আহমদ শাহ দুররানি নামেও পরিচিত। তিনি আফগানিস্তানের অধিপতি হয়ে 1748 থেকে 1767 খ্রিস্টাব্দ পর্যন্ত কয়েকবার ভারত আক্রমণ করেন। পানিপথের তৃতীয় যুদ্ধের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম 1759 থেকে 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাদির শাহের দিল্লি আক্রমণ ও লুণ্ঠনের পর থেকে দিল্লির ক্ষমতা ক্রমশ লোপ পেতে থাকে। নাদির শাহের সেনাপতি আহমদ শাহ আবদালি দিল্লির দুর্বলতার কথা জানতেন। তিনি আরো লক্ষ্য করেন যে বিভিন্ন স্থানে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছে। প্রথমত মারাঠারা তাদের সাম্রাজ্য চারিদিকে বিস্তার করে এবং ওই সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। কয়েকটি প্রাদেশিক শক্তি মারাঠাদের আক্রমণের শিকার হয়। ফলে
তারা মারাঠাদের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রকৃতপক্ষে রোহিলা সর্দার নাজিবউদ্দৌলা মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আহমদ শাহ আবদালীকে ভারত আক্রমণের আমন্ত্রণ বা অনুরোধ জানান। তাছাড়া মারাঠারা পাঞ্জাব অধিকার করে সেখানকার গভর্নর আহমদ শাহ আবদালীর পুত্র তৈমুরকে বিতাড়ন করে। অতএব আহমদ শাহ আবদালী মারাঠাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সসৈন্যে অগ্রসর হন। পানিপথ প্রান্তরে 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা আহমদ শাহ আবদালীর নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। ভারতবর্ষের ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ একটি বলে বিবেচিত। পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে জয়লাভ করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সেটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি। পানিপথের 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবর জয়লাভ করে মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেন। এই যুদ্ধের ফলে মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধের ফলে মারাঠাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। আহমদ শাহ আবদালী যুদ্ধে জয়লাভ করে দ্বিতীয় শাহ আলমকে সম্রাট নিযুক্ত করে 1762 সালে কাবুলে ফিরে যান। ফলে ভারতবর্ষের শক্তিশালী কোনো একক শক্তির অস্তিত্ব আর থাকলো না। মারাঠাদের যুদ্ধ জোট ভেঙে খান খান হয়ে যান। আমরা পানিপথের তৃতীয় যুদ্ধে একটি দৃশ্য স্লাইডে দেখছি, আগে কিভাবে একেবারে সামনাসামনি যুদ্ধ হতো তারই এটি একটি চিত্র। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এখন বক্সারের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব, যেটা সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। 1760 সালে বিশ্বাসঘাতক মির্জাপুরের পদচ্যুতির পর তার জামাতা মীর কাসেম ইংরেজদের সহায়তায় বাংলার মসনদে আরোহণ করেন। তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিক এবং দেশাত্মবোধ সম্পন্ন সুদক্ষ শাসক। অর্থাভাবের জন্য যে মির্জাফর ইংরেজদের উপর একান্তভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন, মীর কাসিমের তা অজানা ছিল না। তাই তিনি ইংরেজদের সাথে চুক্তি অনুযায়ী কোম্পানির সমস্ত প্রাপ্য চুকিয়ে দিয়ে ঋণ মুক্ত হন। বক্সারের যুদ্ধের কারণ ও পটভূমি সম্পর্কে বলা যায়, এই ঋণ মুক্ত হওয়ার পর মীর কাসিম রাজস্ব বৃদ্ধির প্রতি মনোযোগ দেন। অল্প সময়ের মধ্যে তিনি কৃষি ও ব্যবসা বাণিজ্যের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনেন। প্রথমত তিনি মির্জাফরের আমলের উচ্চপদস্থ কর্মচারীদের কাগজপত্র পরীক্ষা করে তাদের নিকট হতে প্রাপ্য সকল অর্থ জোরপূর্বক আদায় করেন। দ্বিতীয়ত সরকারি সম্পদ আত্মসাৎকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তৃতীয়ত নবাব আলীবর্দী খান ও মির্জাফরের এবং শেঠ পরিবারবর্গের নিকট থেকে তাদের অবৈধ সঞ্চিত অর্থ বলপূর্বক আদায় করেন। এবং চতুর্থত শাসন ব্যাপারে যথাসম্ভব ব্যয় সংকোচন করেন। তিনি এ সকল পন্থা অবলম্বন করে অর্থাভাব দূর করতে সমর্থ হন। তিনি কঠোরভাবে রাজস্ব আদায় করেন। তিনি সংস্কারের মাধ্যমে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে পুনরুজ্জীবিত করে দেশকে বিদেশিদের প্রভাব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি ইংরেজি কোম্পানির প্রভাব থেকে দূরে থাকবার জন্য রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন এবং নবনির্মিত রাজধানীকে দুর্গের দ্বারা পরিবেষ্টিত করেন। মীর কাসিমের এ সকল কার্যকলাপে ইংরেজগণ সন্দিহান ও ক্ষুব্ধ হয়ে ওঠে। কিছু সংখ্যক ভারতীয় বণিক বিনা শুল্কে ব্যবসা করতে থাকে। এতে নবাবের আর্থিক ক্ষতি ছাড়াও দেশীয় বণিকদের ব্যবসা বাণিজ্য প্রায় অচল হয়ে পড়ে। মীর কাসিম ইংরেজ গভর্নরের দৃষ্টি আকর্ষণ ও জোর প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। ফলে তিনি দেশীয় প্রজাদের উপর থেকে শুল্ক উঠিয়ে দেন। এতে রাজকোষের যথেষ্ট ক্ষতি হলেও নবাব তা মেনে নিলেন, কারণ এতে দেশীয় বণিকদের
ইংরেজদের সাথে প্রতিযোগিতা করে ব্যবসাতে টিকে থাকতে সক্ষম হয়, কিন্তু ইংরেজ কোম্পানি এর ব্যবস্থার প্রতিবাদ করলে নবাবের সাথে তাদের প্রকাশ্য সংঘর্ষ উপস্থিত হয়, যা বক্সারের যুদ্ধের মাধ্যমে আত্মপ্রকাশ করে। ইংরেজদের সাথে নবাবের বিরোধ মীমাংসার জন্য এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ভানসিটাট মুঙ্গের গমন করেন, কিন্তু ভানসিটাট কলকাতা কাউন্সিলের সাথে পরামর্শ ছাড়াই নবাবের সাথে বোঝাপড়া করার কাউন্সিল চুক্তিটি বাতিল ঘোষণা করে এবং মীর কাসিমের উপর চাপ দেয় দেশীয় ব্যবসায়ীদের উপর শুল্ক প্রচলনের জন্য। এরূপ পরিস্থিতিতে মীর কাসিমের জন্য খোলা দুটি পথ ছিল: একটি যুদ্ধ করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, অপরটি কোম্পানির আজ্ঞাবহ হয়ে নামে মাত্র নবাব হয়ে থাকা। স্বাধীনচেতা মীর কাসিম যুদ্ধের পথ বেছে নেন। এলিস নিজের এবং বন্ধু বান্ধবদের অবৈধ অর্থ উপার্জনের পথে বাধা দূর করার উদ্দেশ্যে নবাবের বিরুদ্ধে অস্ত্র ধারণে বদ্ধপরিকর হন। এমিয়ট, হে স্মিথ প্রভৃতি ইংরেজ কর্মকর্তারা এলিসের সাথে একমত পোষণ করেন। একদিকে ইংরেজদের নবাবের স্বার্থ বিরোধী কার্যকলাপ এবং অপরদিকে নবাবের আর্থিক সচ্ছলতা ও সামাজিক সামরিক প্রস্তুতি উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য করে তোলে। বক্সারের যুদ্ধের ঘটনা সম্পর্কে বলা যায়, এলিস পাটনা শহর আক্রমণ করলে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। নবাব পাটনা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে তা পুনর্দখল করেন। এদিকে মেজর অ্যাডামস 10,000 ইউরোপীয় 400 দেশীয় সৈন্য নিয়ে নবাবের বিরুদ্ধে অগ্রসর হন। নবাবের অধীনে 20,000 সৈন্য ছিল বটে, কিন্তু তাদের সামরিক দক্ষতা ছিল না। তিনি 1763 সালে ক্রমান্বয়ে কটোয়া, গেরিয়া, উদয়নালার যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হন। এরপর মেজর অ্যাডামস মুঙ্গেরের দিকে অগ্রসর হলে নবাব পাটনায় পলায়ন করে সমস্ত ইংরেজ বন্দীকে নৃশংসভাবে হত্যা করেন। মেজর মুঙ্গের অগ্রসর হলে নবাব মীর কাসিম নিরুপায় হয়ে অযোধ্যায় পলায়ন করে তখনকার নবাব সুজাউদ্দৌলার আশ্রয় গ্রহণ করে সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাহায্য প্রার্থনা করেন। বলা বাহুল্য যে সুজাউদ্দৌলা মীর কাসিমকে আশ্রয় দিয়েছিলেন তার ধনরত্ন আত্মসাৎ করার জন্য। কাসিমের সাথে যেসব অমূল্য সম্পদ ছিল তা সব হাত করে সুজাউদ্দৌলা কাসিমকে বন্দী করেন। পরের বছর বক্সারের যুদ্ধে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেন নবাব সুজাউদ্দৌলার আজ্ঞাবহ বন্দী নেতা হিসেবে, স্বাধীন সেনাপতি হিসেবে নয়। যুদ্ধে জয়ী হতে পারলে সুজাউদ্দৌলা বাংলাকে অযোধ্যার অন্তর্ভুক্ত করবেন, এই ছিল তার উদ্দেশ্য। কিন্তু 1764 সালের 22 অক্টোবর ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মুনরোর নিকট মীর কাসিমের, সুজাউদ্দৌলা এবং সম্রাট শাহ আলমের যৌথ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। যুদ্ধে নবাব বাহিনী পরাজিত হলে সমগ্র বাংলা ইংরেজদের দখলে চলে যায়। নবাব সুজাউদ্দৌলা উপান্তর না দেখে ইংরেজদের সঙ্গে সন্ধি ভিক্ষা করেন। কয়েকটি শর্ত সাপেক্ষে ইংরেজগণ সুজাউদ্দৌলাকে তার রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা করেন। মীর কাসিম সুজাউদ্দৌলার কবল থেকে মুক্ত হয়ে পশ্চিমে পালিয়ে যান। পলাতক জীবন যাপনের পর সম্ভবত 1777 সালে অতি দরিদ্র অবস্থায় দিল্লির এক জীর্ণ কুটিরে তার মৃত্যু হয়। বক্সারের যুদ্ধের গুরুত্ব ফলাফল সম্পর্কে বলা যায়, বক্সারের যুদ্ধের ফলে নবাব মীর কাসিম সিংহাসনচ্যুত হন এবং মীর জাফর সিংহাসনে পুনঃ প্রতিষ্ঠিত হন। নানারূপ শর্ত আরোপ করে মীর জাফরের ক্ষমতা সীমাবদ্ধ করা হয়। তার সৈন্যবাহিনীর সংখ্যা হ্রাস করা হয়। কোম্পানি তার নিকট থেকে বাণিজ্যিক সুবিধা আদায় করে। ঐতিহাসিকগণ মনে করেন যে ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাসে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধের গুরুত্ব বেশি, কারণ
এই যুদ্ধের ফলাফলের উপরই ভারতবর্ষের ভাগ্য নিহিত ছিল। পলাশী যুদ্ধের চরম পরিণতি হলো বক্সারের যুদ্ধ। কারণ পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজগণ যে ক্ষমতা লাভ করেছিল তা পরিপূর্ণতা লাভ করে বক্সারের যুদ্ধের পর। এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইংরেজগণ ভারতবর্ষের প্রকৃত ভাগ্য বিধাতা হিসেবে পরিগণিত হয়। এই যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজগণ অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তিরূপে নিজেদের প্রকাশ করতে সক্ষম হয়। এই যুদ্ধ ছিল ইংরেজদের ভারতবর্ষের প্রকৃত ভাগ্য বিধাতা হিসাবে পরিগণিত করা। এই যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজগণ অতি অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তিরূপে নিজেদের প্রকাশ করিতে সক্ষম হয়। যুদ্ধ ছিল ইংরেজদের ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সর্বশেষ সংগ্রাম। এই যুদ্ধের পর ব্রিটিশ শক্তিকে আর নিজ অস্তিত্ব বজায় রাখার জন্য যুদ্ধ করতে হয়নি। পরবর্তী যুদ্ধ বিগ্রহটি ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের। 1764 সালে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিমের পরাজয়ের কারণগুলোর মধ্যে অন্যতম হলো নবাবের আর্থিক দুর্বলতা, জমিদার কর্মচারীদের অবিশ্বস্ততা, শাহ আলমের ইংরেজদের পরোক্ষ সহযোগিতা, ইংরেজ গোলন্দাজ বাহিনীর দক্ষতা, মীর কাসিমের ইংরেজদের তুলনায় অপেক্ষাকৃত অদক্ষ সেনাবাহিনী, কতিপয় দেশীয় বণিক জমিদারদের স্বার্থপরতা। এগুলি ছিল মীর কাসিমের পরাজয়ের অন্যতম কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্লাইডে বক্সারের যুদ্ধের একটি চিত্র দেখছি, অঙ্কিত চিত্র। পরবর্তী স্লাইডে আমরা দুটি চিত্র দেখছি। প্রথমটি মীর কাসিমের এবং দ্বিতীয়টি বিশ্বাসঘাতক মীর জাফরের চিত্র এখানে দেখানো হচ্ছে। আমরা এখন 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ সম্পর্কে আলোচনা করব। দেওয়ানি অর্থ রাজস্ব আদায়ের অধিকার বা ক্ষমতা, অর্থাৎ রাজস্ব সত্ত্ব। ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের নিকট থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের ফলে বাংলা ইংরেজ কোম্পানির শাসন বা রাজত্বের সূচনা হয়। লর্ড ক্লাইভ 1765 সালে দ্বিতীয় এলাহাবাদের সন্ধির মাধ্যমে এই দেওয়ানি লাভের স্বীকৃতি লাভ করেছিলেন। মীর কাসিম ইংরেজদের সাথে যে গোপন চুক্তি করে নবাব মির্জাফরকে সরিয়ে নিজে নবাব হন, তার চুক্তি অনুসারে তিনি ইংরেজ সৈন্যদের বাহিনী নির্বাহার্থে বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামে 3টি জেলার রাজস্ব কোম্পানিকে দেন। এরপর মীর কাসিমের সাথে ইংরেজদের সংঘর্ষ বাঁধলে মির্জাফর পুনরায় নবাব হওয়ার জন্য ইংরেজদের সাথে যে চুক্তি করেন তার শর্তানুসারে ইংরেজ কোম্পানির বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম হস্তগত করে এবং সিদ্ধান্ত হয় যে বাংলার নবাব 12,000 অশ্বারোহী ও 12,000 পদাতিকের বেশি সৈন্য রাখতে পারবেন না। ফলে বাংলাকে সামরিক দিক থেকে পঙ্গু করে দেওয়া হলো এবং বাংলার সামরিক শক্তি ইংরেজদের হাতে জিম্মি হয়ে গেল। 1765 সালে নবাব মির্জাফর মৃত্যুবরণ করলেও তার নাবালক পুত্র নাজিমউদ্দৌলাকে ইংরেজগণ এই শর্তে নবাব করলেন যে তিনি নামে মাত্র নবাব থাকবেন, কিন্তু সমস্ত শাসন ক্ষমতা একজন নায়েব নাজিম বা নায়েবে সুবাদারের হাতে থাকবে। দ্বিতীয় এলাহাবাদ সন্ধির শর্তানুসারে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইংরেজ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার সমস্ত রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে দিয়ে দেন। ফলে মুর্শিদাবাদে একজন ইংরেজদের বৃত্তিভোগী নামমাত্র নবাব রইলেন এবং সামরিক শক্তি, শাসন ক্ষমতা, ধন সম্পদ সবই
ইংরেজদের অধিকারে চলে যায়। সুতরাং বলা যায় যে 1765 সনে বাংলায় নবাবের রাজত্বের শেষ হয় এবং নামে না হলেও কার্যত ইংরেজ কোম্পানি রাজত্ব শুরু করে। 1765 সনে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় গভর্নর হয়ে আসার পরে এই সনদ মুঘল সম্রাটের নিকট থেকে আদায় করেন। সুতরাং পলাশীর যুদ্ধে জয়লাভ করে ক্লাইভ বাংলায় ইংরেজদের কর্তৃত্ব স্থাপনের যে পরিবেশ সৃষ্টি করেন, 8 বছর পরে দ্বিতীয়বার কার্যক্ষমতা গ্রহণ করে তিনি তা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অবশ্য দিল্লির সম্রাটের 26 লক্ষ টাকা বার্ষিক বৃত্তি কয়েক বছর পরে বন্ধ হয়ে যায় এবং বাংলার নবাবের বার্ষিক বৃত্তি 53 লক্ষ টাকা থেকে কমে 1766 সনে 41 লক্ষ এবং 1769 সনে তা 32 লক্ষ করা হয়, যা অত্যন্ত অপমানজনক। এভাবে ধূর্ত ক্লাইভ বাংলায় যে শাসন প্রণালী প্রবর্তন করেন তা সাধারণত দ্বৈত শাসন বা ডাবল গভর্নমেন্ট নামে পরিচিত। ইংরেজ কোম্পানির দেওয়ানি বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়, রবার্ট ক্লাইভের প্রবর্তিত দেওয়ানি বা দ্বৈত শাসন ব্যবস্থা এদেশবাসীর জন্য এক চরম অভিশাপ ছিল। এই দ্বৈত ব্যবস্থার মাধ্যমে সম্রাট প্রদেশের উপর কেন্দ্রের আধিপত্য বহাল রাখতেন। সুবাদারি পুলিশ ও সৈন্য থাকলেও রাজস্ব তার অধীন ছিল না। এই ব্যবস্থায় কোম্পানির দেওয়ানি বা রাজস্বের অধিকার এবং নবাব নিজামতি বা আইন শৃঙ্খলা, পুলিশ, ফৌজদারি প্রভৃতির অধিকার পেয়েছিল। অর্থনৈতিক প্রভাব সম্পর্কে বলা যায়, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলা, বিহার, উড়িষ্যা রাজস্ব অধিকার লাভ করে। এর দ্বারা ইংরেজরা চরমভাবে আর্থিক সুবিধা পায়। এখানে 76-এর মনন্তর যে দুর্ভিক্ষ, তারই একটি চিত্র দেখানো হচ্ছে, যে মানুষ অনাহারে কিভাবে মৃত্যুবরণ করেছিল তারই একটি চিত্র। এটি মনুষ্য নির্মিত, মানুষ দ্বারা নির্মিত এই দুর্ভিক্ষ। আমরা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। চিরস্থায়ী বন্দোবস্ত 1765 সনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভ করে, আমরা আগে জেনেছি। প্রথম দিকে কোম্পানি দেশীয় জমিদারদের তত্ত্বাবধানে রাজস্ব আদায় করত। 1769-70 বাংলা, যেটা 1176 খ্রিস্টাব্দ সালের দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষের চিত্র আমরা আগের স্লাইডে দেখলাম, বাংলা বিহারের অর্থনৈতিক কাঠামো চরম আঘাত হানে। গ্রাম বাংলা জনশূন্য হয়ে যায় এবং বহু কৃষি জমি জঙ্গলে পরিণত হয়। এক কথায় বাংলার সামাজিক অর্থনৈতিক জীবন একেবারে ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে কোম্পানির ডাইরেক্টর সভা দ্বৈত শাসনের কুফল সম্বন্ধে নিশ্চিত হয় এবং বাংলা শাসন সংক্রান্ত ব্যাপারে প্রত্যক্ষভাবে দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংসকে বাংলার গভর্নর নিযুক্ত করে পাঠানো হয়। 1772 সনে ওয়ারেন হেস্টিংস গভর্নর হয়ে আসার পরে হেস্টিংসের কাছে জমি জরিপের সঠিক কোনো পরিসংখ্যান না থাকায় তিনি নিলামে জমি ইজারা দিয়ে এর সঠিক মূল্য বের করার চেষ্টা করেন এবং পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন। এ ব্যবস্থায় ইজারাদাররা, বিশেষ করে পটকাবাজরা, জমিদারদের চাইতে বেশি নিলাম ডেকে পঞ্চশালা ইজারা লাভ করেন। পঞ্চশালা বন্দোবস্ত সারা দেশে অত্যাচার উৎপীড়নের কারণ হয়ে দাঁড়ায়। পাঁচশালা বন্দোবস্তের ফলে দেশের কৃষি শিল্পের সমূহ ক্ষতির কথা ওয়ারেন হেস্টিংস নিজেও স্বীকার করেছেন। যা হোক, এরপর কোম্পানি পাঁচশালা বন্দোবস্তের পরিবর্তে একশালা বন্দোবস্ত প্রবর্তন করে এবং এই ব্যবস্থা অনুযায়ী পুরাতন জমিদারদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু এই ব্যবস্থার ফলপ্রসূ হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কুফল আরো বৃদ্ধি পায়।
বাংলা বিহারের রাজস্ব সমস্যা বিলেতে পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। 1784 সনে পার্লামেন্ট পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস করে এবং কোম্পানির রাজস্ব নিলামের ব্যবস্থা নিষিদ্ধ করে রাজস্ব আদায়ের ব্যাপারে স্থায়ী নিয়ম কানুন প্রণয়ন করতে কোম্পানিকে নির্দেশ দেয়। 1786 সনে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতবর্ষে আসেন। তিনি নিজে একজন অভিজাত জমিদার ছিলেন। তার সংস্কার কার্যাদির মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত সর্বাধিক উল্লেখযোগ্য। আলেকজান্ডার দাও 1770 সনে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব করেন। 1787 সনে লর্ড কর্নওয়ালিস জেলা কালেক্টরগণকে রাজস্বের পরিমাণ, কাদের নিকট জমি বন্দোবস্ত দেওয়া উচিত, জমিদারগণের অত্যাচার থেকে রায়ত অর্থাৎ প্রজাবর্গকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন প্রভৃতি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে পাঠাবার নির্দেশ দেন। জেলা কালেক্টরগণ কর্নওয়ালিসের নির্দেশ অনুসারে দীর্ঘ 2 বছর ধরে তথ্যাদি সংগ্রহ করে পাঠান। এই সকল তথ্যের উপর ভিত্তি করে কর্নওয়ালিস 1789 সনে জমিদারদের সাথে 10 বছরের জন্য জমি বন্দোবস্ত দিতে প্রস্তুত হন। এ ব্যাপারে তিনি চার্লস গ্রান্ট ও স্যার জনসন নামক দুজন উচ্চপদস্থ কর্মচারীর পরামর্শ চান। জনসন ছিলেন রাজস্ব বোর্ডের সভাপতি। তিনি বলেন, জমিদারগণই জমির মালিক এবং প্রথমত সরকারকে রাজস্ব দিয়ে তাদের জমিদারি ভোগ দখলের অধিকার আছে। আর গ্রান্টের মতে জমির মালিক সরকার, সরকার ইচ্ছামতো জমির বা ঠিকাদারদের সাথে বন্দোবস্ত করতে পারে। বিলেতের কর্তৃপক্ষ শরীর মত গ্রহণ করে এবং যথাসম্ভব জমিদারদের সাথে রাজস্ব বন্দোবস্ত করতে নির্দেশ দেয়। এই পরিপ্রেক্ষিতে কর্নওয়ালিস 10 বছরের জন্য জমি বন্দোবস্ত প্রস্তুতি নিলেন। এই বন্দোবস্তের সাথে সাথে তিনি এই প্রতিশ্রুতি দিলেন যে কোম্পানির ডাইরেক্টর সভার অনুমতি লাভ করা সম্ভব হলে এই 10 বছরের বন্দোবস্তকেই চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা হবে। বন্দোবস্ত চিরস্থায়ী করা হবে কিনা এই প্রশ্ন নিয়ে কর্নওয়ালিস ও জনসনের মধ্যে বিতর্ক শুরু হয়। জনসন চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে ছিলেন না। তার মতে বন্দোবস্ত চিরস্থায়ী করবার পূর্বে কোম্পানিকে এ ব্যাপারে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে। পক্ষান্তরে কর্নওয়ালিসের মতে প্রথমত কোম্পানি রাজস্ব সম্পর্কে যে সকল তথ্য সংগ্রহ করতে সমর্থ হয়েছিল এবং অভিজ্ঞতা অর্জন করেছিল তাই বন্দোবস্ত চিরস্থায়ী করার পক্ষে ছিল যথেষ্ট। দ্বিতীয়ত 1770 সনে দুর্ভিক্ষের ফলে বাংলাদেশের লোক সংখ্যা এমন হ্রাসপ্রাপ্ত হয়েছিল যে বাংলাদেশের কৃষি জমির 1/3 জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছিল। কর্নওয়ালিস মনে করতেন জমিদারগণ চিরস্থায়ীভাবে এই সকল জমির অধিকার না পেলে এই সকল জমিকে পুনরায় চাষাবাদের যোগ্য করে তোলবার ব্যয় বহন করতে প্রস্তুত হবে না। 10 বছর পরে জমিদারি হস্তান্তরিত হওয়ার কোনো আশঙ্কা থাকলে জমি উন্নয়নের কোনো চেষ্টা জমিদারগণ করবে না। পক্ষান্তরে জনসনের মতে জমিদারগণ ইতিপূর্বে 1 বছর অধিক হলে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত পেয়েছে। সুতরাং তাদের পক্ষে 10 বছরের জন্য জমি বন্দোবস্ত পাওয়ার জন্য উন্নয়নের প্রেরণা স্বরূপ হবে। দ্বিতীয়ত জনসন একথা বলেন যে 10 বছরের জন্য বন্দোবস্ত দিবার কালে ভবিষ্যতে বন্দোবস্ত চিরস্থায়ী করা হবে এরূপ কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত হবে না। কারণ ডাইরেক্টর সভা যদি 10 বছরের বন্দোবস্ত ভিত্তিতে চিরস্থায়ী বন্দোবস্ত অনুমোদন না করেন তাহলে কোম্পানির উপর জমিদারদের আর আস্থা রইবে না। এর উত্তরে কর্নওয়ালিস ডাইরেক্টর সভা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার যে নির্দেশ দিয়েছিলেন তার উল্লেখ করেন এবং 10 বছরের বন্দোবস্ত যে ডাইরেক্টর সভা কর্তৃক স্থায়ীভাবে অনুমোদিত হবে তিনি দৃঢ়তার সাথে প্রকাশ করেন। শেষে লর্ড কর্নওয়ালিস এই দেশের জমিদারগণকে জমির মালিক বলে ধরে নিলেন এবং প্রজা ও জমিদার পরস্পর সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষমতা কোম্পানির হাতে রাখা হবে বলে স্থির করলেন। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের নির্দেশ ডাইরেক্টর সভার নিকট থেকে পেয়েছিলেন। সুতরাং এই বিষয়ে তিনি জনসনের মতামত অগ্রাহ্য করে 1790 সালে
প্রচলিত বাৎসরিক বন্দোবস্ত 10 বছরের জন্য চালু থাকবে এবং ডাইরেক্টর সভা কর্তৃক অনুমোদিত হলে তা চিরস্থায়ী করা হবে। এই ঘোষণা করেন ডাইরেক্টর সভার অনুমোদন 1792 সালের 19 সেপ্টেম্বর এসে পৌঁছলে 1793 সালের 22 মার্চ প্রচলিত বন্দোবস্ত চিরস্থায়ী বলে ঘোষিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল সম্পর্কে বলা যায়, এর সুফলও ছিল, কুফলও ছিল। সুফলগুলো ছিল চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করার ফলে জমিদারগণ জমির মালিকানা সত্ত্ব লাভ করে, তাদের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট করে দেওয়া হয় এবং নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে তারা চিরদিনের জন্য জমিদারি ভোগ করার অধিকার পান। এই ব্যবস্থার ফলে কৃষি কার্য সম্প্রসারিত হয় এবং জমিদারগণের আয় বৃদ্ধিপ্রাপ্ত হয়। রাজস্বের পরিমাণ চিরদিনের জন্য নির্ধারিত হয়। জমিদারগণ জমিতে প্রচুর মূলধন নিয়োগ করেন এবং বহু পতিত জমি চাষাবাদের আওতায় আসে, ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন হয়। চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলো হলো, এই ব্যবস্থা কোনো জরিপের উপর নির্ভর করে সম্পন্ন করা হয়নি, ফলে অনেক জমিদারিতে অতিরিক্ত রাজস্ব ধার্য হয়, আবার অনেক জমিদারিতে সম্পদের চেয়ে অনেক কম রাজস্ব ধার্য করা হয়। এতে করে অধিক রাজস্ব জর্জরিত জমিদারি অল্পকালের মধ্যে সূর্যাস্ত আইন দ্বারা বিলুপ্ত হয়। সূর্যাস্ত আইন হলো রাজস্ব পরিশোধের নির্দিষ্ট দিন সূর্য অস্তের পূর্বে রাজস্ব পরিশোধ করতে না পারলে তা নিলামে অন্য জমিদারের নিকট বিক্রয় করে দেওয়া হতো। এই আইন মুসলমান জমিদারগণ জমির মালিকানা হারাতে থাকে এবং তা হিন্দু জমিদারগণ পেতে থাকে। 22 বছরের মধ্যে প্রায় অর্ধেক জমিদার তাদের জমিদারি হারায়। এছাড়া এই পদ্ধতিতে জমিদারের কোনো সুনির্দিষ্ট চৌহদ্দি বা আয়তন না থাকায় ক্রমাগত মামলা মোকদ্দমা বাড়তে থাকে। এই ব্যবস্থায় জমিদারগণ জমির মালিকে পরিণত হলে তারা ইচ্ছা মতো রাজস্ব পরিমাণ বৃদ্ধি করার ক্ষমতা প্রাপ্ত হয়, ফলে কৃষকগণের ভোগান্তি বাড়ে। প্রজা ও জমিদারদের সম্পর্কের অবনতি হয়। 76 মন্বন্তরের অনেক চিত্র এখানে দেখানো হচ্ছে, খুবই মর্মান্তিক। যাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা, এই পত্রের আলোচনা এ পর্যন্তই। এখন ধন্যবাদের পালা। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলি, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত আমরা সবাই মিলে কামনা করি এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করি। আর এর সাথে আরো কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন, কারণ মৃত্যুর মিছিল এখনো থামতেছে না। প্রতিটা দেশেই মৃত্যুর সংখ্যা চলছে। আমরা দ্রুতই যেন আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি সেই কামনাই করি। তোমরা সবাই বাসায় থাকো, আবারও বলি, এবং আমাদের অনলাইন ক্লাস ভিডিওগুলো অত্যন্ত যত্ন সহকারে দেখো এবং এ থেকে কিছুটা যদি উপকৃত হও তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, সরকারের উদ্দেশ্য সফল হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।